গল্পটির সূচনা ঘটে উশু রাজ্যে, যেখানে সব প্রজা তাদের প্রিয় রাজা অল্টনকে উপহার দেওয়ার জন্য ভিড় জমিয়েছে। সবাই যখন রাজার সামনে শ্রদ্ধা জানাতে ব্যস্ত, ঠিক তখনই দেখা যায় ছোট্ট রাজকুমারী অ্যালিসা খেলার ছলে একটি প্রজাপতির পেছনে দৌড়াচ্ছে। কিন্তু হঠাৎই কার্পেটে পা আটকে সে ধপাস করে পড়ে যায় এবং ব্যথায় হাউমাউ করে কাঁদতে শুরু করে। তার পায়ের নিচের কার্পেটটি সরিয়ে দেখা যায় সেটি আসলে পুরো উশু সাম্রাজ্যের একটি মানচিত্র। তবে সেই মানচিত্রের ঠিক মাঝখানে একটি খালি জায়গা আছে। জায়গাটি মূলত মালভিয়া নামের এক ছোট্ট রাজ্যের, যা আজ অব্দি কখনো উশু এর শাসন মেনে নেয়নি। ঠিক ওই খালি জায়গাটিতেই দুর্ঘটনাবশত অ্যালিসা আঘাত পেয়েছিল। দৃশ্যটি দেখে রাজা অল্টন ক্ষুব্ধ হয়ে আদেশ দেন যে কোনো মূল্যে মানচিত্রের ওই শূন্যস্থান পূরণ করতেই হবে। তাই মালভিয়া দখল করার উদ্দেশ্যে সেনাপতি বুয়েনকে এক বিশাল সেনাবাহিনী সহ অভিযানে পাঠানো হয়। পরের দৃশ্যে আমাদের নিয়ে যাওয়া হয় শান্ত ও সুন্দর মালভিয়া রাজ্যে। সেখানে জু নামের এক বিজ্ঞ ও জ্ঞানী গুরু রাজকুমার ক্যালিফকে তলোয়ার চালানো শেখাচ্ছেন। খেয়াল করলে দেখা যায় ক্যালিফের কবজিতে একটা বিশেষ ব্রেসলেট পরা রয়েছে, আর ঠিক একই ধরনের ব্রেসলেট পরে আছেন রাজ্যের রাজা ও রানীও। এগুলো কিন্তু সাধারণ কোনো অলংকার নয়, এগুলো অত্যন্ত জাদুকরী এবং অভিশপ্ত ব্রেসলেট। যদি 3টি ব্রেসলেট একসাথে পরা হয় তবে তার ধারককে সীমাহীন শক্তি এনে দেয়, কিন্তু একই সাথে ডেকে আনে এক ভয়াবহ অভিশাপ। বংশ পরম্পরায় এই ব্রেসলেটগুলো তাদের পরিবারে চলে আসছে। হঠাৎ করেই সেনাপতি বুয়েন তার বাহিনী নিয়ে এসে মালভিয়ার উপর এক আচমকা হামলা চালিয়ে বসে। পুরো রাজ্যটি এই আক্রমণের জন্য একদম অপ্রস্তুত ছিল। তারা আত্মরক্ষার বিন্দুমাত্র সুযোগ কেউ পায়নি। নিমিষের মধ্যে এই যুদ্ধ একটি নির্মম গণহত্যার রূপ নেয়। একের পর এক সৈন্য ও সাধারণ মানুষ এতে প্রাণ হারাতে থাকে, এমনকি রাজা ও রানীও নির্মমভাবে নিহত হন। তবে গুরু জু পরম বুদ্ধিমত্তায় রাজকুমার ক্যালিফকে সাথে নিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন। তারা গোপনে পালিয়ে উশু রাজ্যে চলে আসেন। সেখানে গুরু জু এর স্ত্রী এবং মেয়ে লিউ তাদের দুজনকে জীবিত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ক্যালিফের আসল পরিচয় গোপন রাখতে জু তাকে একটি নতুন নাম দেন। তার নাম দেয় নীল। এখন থেকে রাজকুমার তাদের পরিবারের একজন হয়েই বাস করতে শুরু করে। অন্যদিকে উশু সাম্রাজ্যের রাজপ্রাসাদে রাজকুমারী অ্যালিসার জন্মদিন বেশ জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে। চমৎকার আতশবাজির আলোয় পুরো আকাশ যেন হেসে উঠেছে। রাজকুমারী উপহারের পাহাড়ে ভেসে যাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে একটি উপহার আলাদাভাবে সবার নজর কাড়ে। সেটি ছিল 3টি সোনার ব্রেসলেট, ঠিক সেই অভিশপ্ত ব্রেসলেটগুলো যা একসময় ক্যালিফের পরিবারের কাছে ছিল। অ্যালিসা সাথে সাথেই 2টি ব্রেসলেট নিজের হাতে পরে নেয় এবং তৃতীয়টি তার বাবার কাছে নিয়ে যায়। কিন্তু অজান্তেই রাজা অ্যাল্টন 3টি ব্রেসলেটই একই হাতে পরিয়ে দেন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় বিপর্যয়। অলক্ষ্যে থাকা অভিশাপটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। এই 3টি ব্রেসলেট পরা মাত্রই অ্যালিসা হাতে তীব্র যন্ত্রণা অনুভব করতে থাকে এবং তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে সবকিছু সাদা কালো হয়ে যায়। সে আতঙ্কে চারপাশে তাকালে সবাইকে হঠাৎ কঙ্কালের মতো মনে হতে থাকে এবং ভয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর রাজা তড়িঘড়ি করে এক জ্যোতিষীকে ডেকে পাঠান তার মেয়ের জন্য। জ্যোতিষী এসে আসল রহস্য উন্মোচন করেন। সে বলেন এই ব্রেসলেটগুলো মারাত্মক অভিশপ্ত, যা রাজকুমারীর 18 বছর বয়স হওয়ার আগেই তার সমস্ত জীবনী শক্তি শুষে নিয়ে তাকে মৃত্যুর কোলে ঢলে ফেলতে বাধ্য করবে। তবে তখনও কিছুটা আশা বাকি ছিল। অভিশাপ কাটানোর একমাত্র উপায় হলো ব্রেসলেটগুলো খুলে ফেলা, আর তা খোলার একটাই শর্ত, কাউকে পরপর 3টি কঠিন ধাঁধার সঠিক উত্তর দিতে হবে, যা কেবল তাকে যে সত্যিই ভালোবাসে সেই সমাধান করতে পারবে। মেয়েকে একটু হাসাতে এবং মন ভালো করতে রাজা অ্যাল্টন পুরো আকাশ আলো করে আরো বড় আতশবাজির নির্দেশ দেন। কিন্তু বিষাদে ছেয়ে যাওয়া অ্যালিসার কাছে এসব আলোর কোনো মূল্য ছিল না। তার চারপাশ তখনও অন্ধকার আর প্রাণহীন। অন্যদিকে প্রাসাদ থেকে দূরে নীল আর লিউ একসাথে আকাশে সে আতশবাজি দেখে হাসাহাসি করছে। তারা দুজনেই সম্পূর্ণ অজ্ঞ যে নিয়তির কি নির্মম খেলা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সময় আপন গতিতে বয়ে যায়। নীলও বড় হতে থাকে, তবে একটি বিষয় কখনো বদলায়নি, আতশবাজির প্রতি তার সেই শৈশবের প্রেম। সে সবসময় নিজের মতো নতুন এবং শক্তিশালী নকশায় আতশবাজি বানানোর চেষ্টা করত। একদিন লিও তাকে একটি গোপন জায়গায় নিয়ে যায়। জায়গাটি আর অন্য কোথাও নয়, রাজকীয় কর্মশালা ছিল। সেখানে স্বয়ং রাজা অল্টনের জন্য আতশবাজি তৈরি করা হয়। সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভাগ্য এতটাই খারাপ, প্রহরীরা তাদের দেখে ফেলে। প্রাণ বাঁচাতে নীল আর লিউ এক চরম আতঙ্ক নিয়ে গুহার মধ্য দিয়ে দৌড়াতে থাকে এবং আরো গভীরে প্রবেশ করে। তারা জানতো না যে গুহাটি তাদের কোথায় নিয়ে যাচ্ছে।
যাচ্ছে। তারা না জেনে প্রাণপণে সেখান থেকে দৌড়াতে থাকে। এদিকে প্রাসাদে সেনাপতি বুয়েন এসেছে রাজকন্যা অ্যালিসাকে তলোয়ার চালানো শেখাতে, কিন্তু অ্যালিসা তাতে রাজি হয় না। বুয়েন জোর করে এগোতে চাইলে অ্যালিসা হাতের সেই অভিশপ্ত চুড়িগুলোর শক্তি ব্যবহার করে বিদ্যুতের গতিতে বুয়েনের পেছনে হাজির হয়। বুয়েন মুহূর্তের জন্য হতবাক হলেও সে একজন অভিজ্ঞ যোদ্ধা, তাই সহজে পিছপা হয় না। তাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হয় এবং লড়াই করতে করতে তারা প্রাসাদের বাইরে চলে আসে। ঠিক সেই সময়ই নীল ও লিউ গুহা থেকে বের হয়ে অজান্তেই সে একই জায়গায় এসে পৌঁছায়। নীল দেখতে পায় একজন লোক রাজকুমারীকে আক্রমণ করছে এবং পুরো বিষয়টি সে ভুল বুঝে। কোনো কিছু না ভেবেই সে এগিয়ে গিয়ে বুয়েনকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। বুয়েন রেগে গিয়ে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং শুরু হয় এক তুমুল রক্তক্ষয়ী লড়াই। নীল এত অসাধারণ দক্ষতার সাথে লড়াই করছিল যে বুয়েন অবাক হয়ে জিজ্ঞাসা করে বসে, গুরু ঝাও কি তোমার শিক্ষক? কারণ সত্যি বলতে গুরু ঝাওই তাদের দুজনকে প্রশিক্ষণ দিয়েছিলেন, যার ফলে দুজনের লড়াইয়ের ধরন ছিল একদম একই। তবে এত দক্ষতা থাকা সত্ত্বেও সাধারণ নীল সেনাপতির অভিজ্ঞতার সামনে বেশিক্ষণ টিকতে পারে না। বুয়েন এক সুবিধাজনক অবস্থানে এসে তাকে মারাত্মক আঘাত করতে গেলে ঠিক শেষ মুহূর্তে অ্যালিসা মাঝখানে চলে আসে। সে নিজের হাত দিয়ে আক্রমণটি আটকে দেয়। বুয়েনের ধারালো তলোয়ারটি জাদুকরি ব্রেসলেটে আঘাত লেগে চুরমার হয়ে যায় এবং বেঁচে যায় নীলের প্রাণ। অ্যালিসা বুয়েনকে বিদায় জানিয়ে নীলের দিকে ফেরে। সে লড়াকু দক্ষতায় মুগ্ধ হয়ে রাজকুমারী তাকেই শিক্ষক হিসেবে চেয়ে বসে। নীল এই বিষয়টাতে রাজি হয়ে যায় এবং তারপর থেকে তারা একসাথে প্রশিক্ষণ, শেখা আর হাসাহাসিতে সুন্দর সময় কাটাতে শুরু করে। তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর নীরব আত্মিক সংযোগ। কিন্তু এর মাঝেই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। নীল যখনই ওই জাদুকরি ব্রেসলেটগুলো স্পর্শ করে, তার চোখের সামনে বিভীষিকাময় কিছু স্মৃতি খণ্ড খণ্ড হয়ে ভেসে ওঠে, কারণ ব্রেসলেটগুলো একসময় তার পরিবারেরই ছিল, যা নীল এখনো পুরোপুরি মনে করতে পারছে না। দিন দিন তাদের অনুভূতির বন্ধন আরো গভীর হতে থাকে। তবে একদিন বিদায় নেওয়ার আগে অ্যালিসা তাকে সতর্ক করে দিয়ে বলে, পূর্ণিমার রাতে ভুলেও আমার সাথে দেখা করতে এসো না। সেই রাতেই সেনাপতি বুয়েনকে দেখা যায় একটি গোপন গুহার জাদুকরি জলের ভেতরে দাঁড়িয়ে থাকতে। সে নিজেকে আরো শক্তিশালী করার চেষ্টা করছিল, কিন্তু কিছুই হচ্ছিল না। ঠিক তখন সেই জ্যোতিষী এসে তাকে এক মারাত্মক বুদ্ধি দেয়। সে তাকে বলে, রাজকুমারী অ্যালিসাকে বিয়ে করো, তবেই তুমি অকল্পনীয় শক্তির মালিক হবে এবং পুরো উশু সাম্রাজ্য তোমার হাতের মুঠোয় চলে আসবে। অন্যদিকে দেখা যায় নীল অ্যালিসার দেওয়া সেই সতর্কবার্তা পাত্তা না দিয়েই পূর্ণিমার রাতেই তার সাথে দেখা করতে চলে যায়। কিন্তু তার ঘরে পা রাখতেই নীল চমকে ওঠে। সে দেখতে পায় অ্যালিসা নিজেকে লোহার শক্ত শিকলে শক্ত করে বেঁধে রেখেছে। সে এতে অনেকটা অবাক হয় এবং সে ভাবতে থাকে অ্যালিসাকে হয়তো কেউ বন্দি করে রেখেছে। তাই সে তাকে মুক্ত করতে ছুটে গেলে অ্যালিসা চিৎকার করে তাকে বারণ করে। আসলে অ্যালিসাই নিজেকে লোহার শক্ত শিকলে বন্দি করে রেখেছিল। সে বলে, পূর্ণিমার রাতেই অভিশাপ রূপ নেয় পৈশাচিকতায়। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং তোমাকে আঘাত করে বসতে পারি। কিন্তু নীল কোনো বাধা শুনে না। সে জেদ করে শিকল খুলে দেয় আর শিকল মুক্ত হতেই অভিশাপ জেগে ওঠে। অ্যালিসা উন্মাদ হয়ে নীলকে আক্রমণ করে বসে। পরিস্থিতি মারাত্মক হওয়ায় ঠিক আগের মুহূর্তে অ্যালিসা মরিয়া হয়ে নিজেকে এক সেকেন্ডের জন্য সামলে নিয়ে গর্জে ওঠে। সে তাকে বলতে থাকে, পালাও, এখান থেকে চলে যাও। অ্যালিসার এমন ভয়ানক পৈশাচিক রূপ দেখে নীল অবশেষে বিপদ বুঝতে পারে এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন রাজা অ্যালটন মেয়ের কাছে এসে জানান যে লংফুয়ের রাজপুত্র তার সাথে সাক্ষাৎ করতে আসছেন এবং তাকে প্রস্তুত হতে হবে। অ্যালিসা তো তার কথা শুনে অনেকটা হতবাক হয়ে যায়। সে বাবাকে মনে করিয়ে দেয় যে লংফুয়ের রাজপুত্রের ছোট ভাই তো আমার কারণেই মারা গিয়েছিল, তবে সে কেন আসছে এটা একটা বড় অসঙ্গতি মনে হলেও রাজা সব উড়িয়ে দিয়ে তাকে সাজগোজ করার নির্দেশ দেন। এদিকে লংফুয়ের রাজপুত্র তার রক্ষী বাহিনী নিয়ে উশু সাম্রাজ্যের ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সুযোগে লিউ এবং তার বান্ধবী কৌশলে রাজপুত্রের অত্যন্ত মূল্যবান একটি ছোরা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। রাজপুত্র টের পেয়ে সাথে সাথেই সৈন্যদের নিয়ে ধাওয়া করে। ফলে পুরো রাস্তায় এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দোকানপাট ভেঙে পড়ে, মানুষজন ছুটাছুটি শুরু করে। হঠাৎ পথের ধারে একটি বিশাল কাঠের মিনার ভেঙে সোজা রাজপুত্রের গায়ের উপর পড়তে নেয়, কিন্তু শেষ মুহূর্তে চিতার মতো ঝাঁপিয়ে পড়ে রাজপুত্রের জীবন বাঁচায় নীল। শুধু তাই নয়, সে চুরি হয়ে যাওয়া ছোরাটিও রাজপুত্রকে ফিরিয়ে দেয়। রাজপুত্র অত্যন্ত মুগ্ধ হয়ে নীলকে জড়িয়ে ধরে এবং নিজের ভাই বলে সম্বোধন করে। মুহূর্তের মধ্যেই তাদের মধ্যে এক গভীর বন্ধুত্বের মেলবন্ধন ঘটে। কিন্তু নাটকের আসল মোড় আসে পরদিন, যখন রাজপুত্রকে রাজকুমারী আলিসার সামনে আনা হয়। সে হঠাৎ হিংস্র হয়ে অ্যালিসাকে হত্যা করতে আক্রমণ করে বসে। তবে অ্যালিসা তার জাদুকরী শক্তি ব্যবহার করে নিমেষেই সেই আক্রমণ প্রতিহত করে এবং রাজপুত্রকে বন্দী করা হয়। এবার সত্য সামনে আসে, সে আসলে কোনো বিয়ের
উদ্দেশ্যে আসেনি, সে এসেছিল নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে। তারপর দেখা যায় পরের দিন তাকে রাজার দরবারে পেশ করা হয়। রাজা তাকে একটি জীবনের সুযোগ দিয়ে বলেন, যদি তুমি 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবে তোমাকে মুক্তি দেওয়া হবে, কারণ যে রাজকুমারীকে ভালোবাসে সেই এগুলো সমাধান করতে পারবে। কিন্তু রাজপুত্র সাফ মানা করে দেয়। সে এই খেলায় অংশ নেওয়ার চেয়ে মর্যাদার সাথে মৃত্যু বেছে নেওয়াকে শ্রেয় মনে করে। বন্ধুর এই অবস্থা দেখে নীল আর স্থির থাকতে পারে না। সে রাজপ্রাসাদের সামনে এগিয়ে এসে চিৎকার করে বলে, আমি রাজপুত্রের হয়ে ধাঁধাগুলোর উত্তর দেব, কারণ রাজপুত্র এখন আর তার কাছে অজানা কেউ নয়, সে তার ভাইয়ের মতো, আর নীল তাকে কিছুতেই মরতে দেবে না। লিউ মরিয়া হয়ে তাকে থামানোর চেষ্টা করে বলে, তুমি ব্যর্থ হলে তোমাকে মেরে ফেলা হবে। কিন্তু নীলের মন তখনও স্থির, সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অবশেষে চ্যালেঞ্জ নির্ধারিত হয়। 3টি ধাঁধা, সময় 3 দিন, আর একটা ভুলের শাস্তি শুধুই মৃত্যু। প্রথম দিন সবাই রাজদরবারে সমবেত হয়। কেন্দ্রে দাঁড়িয়ে নীল, আর তার দিকে তাকিয়ে এসে আলিয়া প্রথম ধাঁধাটি ধরে। সে বলতে থাকে, অন্ধকারে যার জন্ম এবং আলোতে যার মৃত্যু হয় তা আসলে কি? নীল গভীর চিন্তায় চোখ বন্ধ করে, কিন্তু উত্তরের বদলে তার মনে ভেসে ওঠে এক পুরনো দুঃস্বপ্ন। সে দেখে তার মা ঘরে ঢোকা মাত্রই সেনাপতি বুয়েন মালবিয়া আক্রমণ করেছে। তার মা রাজাকে মিনতি করে বলছেন, বালাগুলো পড়ুন এবং আমাদের বাঁচাতে যুদ্ধ করুন। রাজা প্রথমে অস্বীকার করলেও শেষ পর্যন্ত এক হাতে 3টি ব্রেসলেটই পরে নেন, আর পর মুহূর্তেই তিনি অপ্রতিরোধ্য দানবে পরিণত হয়ে শত্রুদের ধ্বংস করতে থাকেন। হঠাৎ নীল বাস্তবে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তার ধাঁধার উত্তর দেওয়ার সময় শেষ। সে কোনো উত্তর দিতে পারেনি। রাজপ্রহরীরা তাকে ধরে ফুটন্ত তেলের কড়াইয়ের দিকে নিয়ে যেতে থাকে। দৃশ্যটি দেখে লিউ কান্নায় ভেঙে পড়ে এবং তার বাবাকে আকুতি জানায় নীলকে বাঁচানোর জন্য। কিন্তু গুরু ঝাও সম্পূর্ণ নিরুপায়। তার এক্ষেত্রে কিছুই করার ছিল না, কারণ সে তার প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাই শর্ত অনুযায়ী তাকে মৃত্যুর দিকেই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর দেখা যায় ঠিক যখন নীলকে তেলে ফেলে দেওয়া হবে, সে আবার এক দিব্য দৃষ্টি পায়। তার মা তাকে বলছেন, গুরু ঝাওয়ের সাথে চলে যাও বাবা, তুমি আমাদের শেষ ভরসা। নীল চট করে চোখ খোলে এবং চিৎকার করে ওঠে, এবং উত্তরটি হলো আশা। সাথে সাথে আলিসার হাত থেকে একটি ব্রেসলেট ভেঙে চুরমার হয়ে যায়। এটি প্রমাণ করে যে সে সঠিক উত্তর দিয়েছে, কিন্তু সাধারণ জনতা তা বুঝতে না পেরে ভেবে নেয় সে ব্যর্থ হয়েছে। তাই তাকে কড়াইয়ে ফেলতে গেলে গুরুঝাও ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচান। এরপর অ্যালিসা নিজেই সংকেত দেয় যে উত্তরটি সঠিক হয়েছে এবং নীলকে মুক্তি দেওয়া হয়। ব্রেসলেটের ভাঙা টুকরো দেখে রাজা আনন্দে আত্মহারা হন, কারণ নীল 3টি ধাঁধার উত্তর দিতে পারলে তার মেয়ে অভিশাপ মুক্ত হবে এবং নীলের সাথেই তার বিয়ে হবে। কিন্তু অন্য জায়গায় সেনাপতি বুয়েন সেই ভাঙাচুরির টুকরো হাতে নিয়ে কুটিল হেসে ফিসফিস করে বলে, আগামীকাল কোনো সংকেতের আতশবাজি ফুটবে না, তা যাই ঘটে যাক। দ্বিতীয় দিনে সবাই আবার জমায়েত হয়। অ্যালিসা এবার দ্বিতীয় ধাঁধাটি জিজ্ঞাসা করে। সে তাকে বলতে থাকে, কোন জিনিসটি একজন নারীকে আরো সুন্দর করে তোলে কিন্তু পুরুষের জন্য দুর্ভাগ্য আনে, আর তা যখন জমে যায় তখন দুজনকেই মেরে ফেলে। নীল আবার চোখ বন্ধ করে উত্তর খোঁজার চেষ্টা করে। তারপর দেখা যায় বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ায় লিউ ছাড়া সবাই আশ্রয় নিতে চলে যায়। চোখের সামনে নীলের বাবার শেষ পরিণতি ভেসে ওঠে। ব্রেসলেট পরার পর তার বাবা অন্ধ ও দিশেহারা হয়ে সবাইকে কঙ্কাল দেখছিলেন, আর সেই উন্মাদনায় নিজের স্ত্রীকেই হত্যা করে বসেন। স্মৃতি থেকে বাস্তবে ফিরলেও ততক্ষণে তার সময় আবারও আগের দিনের মতো পার হয়ে গেছে। তার কোনো উত্তর না পেয়ে এবার তাকে দণ্ড দেওয়া হয়, হাজার আঘাতের মৃত্যু। নীলকে চাবুক মারার জন্য বেঁধে ফেলা হয়। যন্ত্রণায় ছটফট করতে করতে সে আবার স্মৃতি ফিরে যায় এবং দেখে স্ত্রীকে হত্যার অপরাধে জর্জরিত হয়ে তার বাবা নিজের বুকেই তলোয়ার চালিয়ে আত্মঘাতী হন। সেই রক্তভেজা স্মৃতি দেখে নীলের মাথায় সত্য চমকে ওঠে। সে যন্ত্রণায় চিৎকার করে বলে, উত্তরটা হলো রক্ত। সাথে সাথে দ্বিতীয় ব্রেসলেটটিও ভেঙে পড়ে। অ্যালিসা সঠিক উত্তরের সংকেত হিসেবে আতশবাজি ফোটানোর আদেশ দিলেও বুয়েনের লোকেরা তা ভেস্তে দেয়। প্রহরীরা রটিয়ে দেয় সংকেত পাওয়া যায়নি, তাই উত্তর ভুল এবং নীলকে মেরে ফেলার চেষ্টা করে। গুরুঝাও এগিয়ে এসে বলেন, বৃষ্টির কারণেই সংকেত দেখা যায়নি, ছেলেটি ঠিক বলেছে। লড়াই শুরু হয় গুরুঝাও ও সেনাপতি বুয়েনের মধ্যে। অ্যালিসা ও লিও বুয়েনের সেনাদলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু লড়াইয়ে সুবিধা করতে না পেরে বুয়েন চালাকি করে লিউকে বন্দি করে তার গলায় তলোয়ার ধরে। নীল তা দেখে ব্যাকুল হয়ে বলে, ওকে ছেড়ে দাও আর আমাকে মেরে ফেলো। বুয়েন হাসতে হাসতে নীলকে মারতে গেলে অ্যালিসা এসে তার তলোয়ার ভেঙে দেয়। উত্তর যে সঠিক ছিল তা প্রমাণিত হয় এবং লড়াই থামে। এরপর দেখা যায় গুরুঝাও নীলকে বাড়ি নিয়ে আসেন। সেখানে নীল শান্ত স্বরে প্রশ্ন করে, আমার আসল নাম রাজকুমার ক্যালিফ, তাই না? কেন আমার থেকে সব লুকিয়েছিলে? গুরুঝাও পরম মমতায় সত্যটা স্বীকার করে, কিন্তু দূরে বুয়েনের ষড়যন্ত্র থামেনি। দ্বিতীয় টুকরোটি হাতে নিয়ে সে নির্দেশ দেয়, নীলকে যেভাবেই হোক হত্যা করো।
পরের দিন ক্যালিফ সত্যিটা জানার পর লিউকে সাথে নিয়ে নিজের জন্মভূমি মালভিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে এখন জানে বুয়েনই তার পরিবার ও রাজ্য ধ্বংস করেছে, কিন্তু পথে বুয়েনের সৈনিকেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ঠিক সংকট মুহূর্তে রাজকুমারী অ্যালিসা এসে তার প্রাণ রক্ষা করে। সে ক্যালিফের দিকে তলোয়ার উঁচিয়ে হুমকি দেয়, তুমি যদি তৃতীয় ধাঁধার উত্তর না দিয়ে চলে যাও তবে আমি নিজে তোমাকে হত্যা করব। ক্যালিফ কিন্তু পালিয়ে যায় না। সে সবাইকে হতবাক করে দিয়ে অ্যালিসার হাতে থাকা তলোয়ারটি নিজের বুকে বিদ্ধ করে দেয়। আর ঠিক সেই চরম মুহূর্তে সে তৃতীয় ধাঁধার উত্তরটি দেয়। মুহূর্তের মধ্যে শেষ ব্রেসলেটটিও ভেঙে গুঁড়ো হয়ে যায়। ভেঙে যায় বছরের পর বছর ধরে চলা সেই অভিশাপ। অ্যালিসা অবশেষে পুরোপুরি সেই অভিশাপ থেকে মুক্ত হয়। তারপর দেখা যায় ক্যালিফকে দ্রুত রাজপ্রাসাদে এনে চিকিৎসা দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে সে বেঁচে যায়, কারণ তার হৃৎপিণ্ড বুকের বামে নয়, ডান দিকে অবস্থিত ছিল। কিছুটা সুস্থ হওয়ার পর অ্যালিসা তার কাছে আসে, অভিশাপ থেকে বাঁচানোর জন্য তাকে অশেষ ধন্যবাদ জানায় এবং তাকে সে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ক্যালিফ বিষণ্ণভাবে হেসে বলে, তুমি যদি সত্যিই জানতে পারো আমি কে, তবেই আমাকে বিয়ে করো। এদিকে বুয়েন ব্রেসলেটের 3টি ভাঙা টুকরোই এক করে ফেলে এবং জাদুকরি জলে প্রবেশ করে সেই সব শক্তি নিজের শরীরে শুষে নেয়। সে হয়ে ওঠে এক পরাক্রমশালী দানব। জ্যোতিষী তাকে সতর্ক করে বলে, মনে রেখো, এখন কেবল ব্রেসলেটের প্রকৃত মালিকই তোমাকে হত্যা করতে পারবে। বুয়েন কোনো প্রমাণ বা সাক্ষী না রাখতে জ্যোতিষীকে সাথে সাথে সেখানেই হত্যা করে। এরপর সে গুরুঝাউকে মারার চেষ্টা করে, কিন্তু সে এতে ব্যর্থ হয়। আহত জ্যোতিষী মৃত্যুর আগে কোনো মতে আতশবাজির কারিগরের কাছে পৌঁছে সত্য বলে যায়। কিছুক্ষণ পরেই বুয়েন ক্যালিফকে খুঁজে পেয়ে আক্রমণ করে, কিন্তু অ্যালিসা এসে তাকে বাধা দেয়। তখন বুয়েন রাজকুমারীর সামনে সত্য ফাঁস করে দেয় যে ক্যালিফ আসলে তাদের শত্রু রাজ্যের মালভিয়ার রাজকুমার। অ্যালিসা হতবাক হয়ে গেলেও ক্যালিফকে বাঁচাতে বুয়েনের কাছে কাকুতি মিনতি করে। বুয়েন কুৎসিত হেসে শর্ত দেয় যে যদি ওকে বাঁচাতে চাও তবে আমাকে বিয়ে করো। ক্যালিফের প্রাণের তাগিদে অ্যালিসা রাজি হয়ে যায়। তারপর দেখা যায় পরের দিন রাজদরবারে রাজা অ্যালটন ক্যালিফের আসল পরিচয় জানতে পেরে তাকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু অ্যালিসা প্রতিবাদ করে বলে, সব দোষ এই বুয়েনের, সেই কোনো উস্কানি ছাড়া মালভিয়া আক্রমণ করেছিল। ঠিক তখনই আদমরা জ্যোতিষী দরবারে উপস্থিত হয়ে বুয়েনের সমস্ত ষড়যন্ত্রের কথা প্রকাশ করে দেয়। মুখোশ খুলে যাওয়ায় বুয়েন সরাসরি রাজার উপর আক্রমণ চালিয়ে বিদ্রোহ ঘোষণা করে। রাজপ্রাসাদে শুরু হয় এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। বুয়েন এখন অসীম শক্তির অধিকারী হওয়ায় তার হাতে বীরগুরু ঝাও নিহত হন। ক্যালিফ ও অ্যালিসা প্রাণ বাঁচাতে আতশবাজিতে ভরা এক গুহায় পালিয়ে যায়, কিন্তু বুয়েন সেখানেও ধাওয়া করে। তারা গুহায় এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে বুয়েনকে পাথরের নিচে চাপা দেয়, কিন্তু বুয়েন অলৌকিক শক্তিতে পাথর সরিয়ে আরো জঘন্য রূপ নিয়ে বের হয়ে আসে। তারপর শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। লড়াইয়ের এক পর্যায়ে অ্যালিসা মারাত্মকভাবে রক্তাক্ত ও আহত হয়। ক্যালিফ বুঝতে পারে যে ব্রেসলেটের আসল মালিক ছিল অ্যালিসা, কারণ সেই ব্রেসলেটগুলো প্রথম নিজের হাতে পড়েছিল। তাই ক্যালিফ অ্যালিসার রক্তে রঞ্জিত তলোয়ারটি তুলে নেয় এবং পূর্ণ শক্তি দিয়ে বুয়েনের বুকে বসিয়ে দেয়। অবশেষে অপশক্তির প্রতীক বুয়েন চিরতরে পরাজিত ও নিহত হয়। কিন্তু জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মারাত্মক আঘাতের কারণে অ্যালিসা ক্যালিফের কোলেই মারা যায়। ভালোবাসার মানুষকে হারিয়ে ক্যালিফের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সবশেষে ক্যালিফ তার নিজের জন্মভূমি মালভিয়ায় ফিরে আসে এবং সেখানকার রাজা হিসেবে দায়িত্ব নেয়। কিন্তু তার সমস্ত হৃদয় জুড়ে রয়ে যায় কেবল অ্যালিসার স্মৃতি। অ্যালিসার ভালোবাসাকে অমর করে রাখতে সে প্রায়শই পুরো আকাশ জুড়ে রঙিন আতশবাজির আলো ছড়িয়ে দেয়। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।